কমরেড দুলাল দাসের স্মরণসভা নেতাজিনগর অঞ্চলে প্রত্যেক বছর এই দিনটায় বা কখনো কখনো আর একদিন দুদিন আগে বা পরে আমাদের পার্টির পক্ষ থেকে এই স্মরণসভাকে এখানে বা শহীদ দিবস বলা চলে এটাকে উদযাপন করা হয়। আপনারা সবাই জানেন, নতুন করে ইতিহাস আপনাদেরকে আমার বলার কোনো মানে হয় না, কিন্তু এই কারণে কমরেড দুলাল দাস আমাদের অসংখ্য শহীদের মধ্যে এই নামটা আজকের তারিখে নতুন করে আরও বেশি করে তাৎপর্যপূর্ণ। কারণ আপনারা জানেন ৭১ সালে উনি মারা গেছিলেন, উনি খুন হয়েছিলেন, কেন খুন হয়েছিলেন, কি করতে গিয়ে খুন হয়েছিলেন। কদিন আগে যখন বাংলাদেশের পরিস্থিতি ওরকম ছিল বা এখনও বাংলাদেশের কার্যত ওরকম পরিস্থিতি আছে, আপনারা দেখেছেন বিজেপির বিশেষ করে আইটি সেলের পক্ষ থেকে RSS এর পক্ষ থেকে একটা কথা চালানোর চেষ্টা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এখানে ওখানে, যে প্যালেস্টাইন নিয়ে কিছু হলে বামপন্থীরা এত কথা বলে, মণিপুর নিয়ে কিছু হলে বামপন্থীরা এত কথা বলে, বাংলাদেশের ব্যাপারে বামপন্থীরা চুপ কেন। আপনারা জানেন, বাংলার মাটি জানে, নেতাজিনগর সহ বাংলার শয়ে শয়ে কলোনি গড়ে ওঠার ইতিহাস জানে। বাংলাদেশের প্রশ্নে মুক্তিযুদ্ধের সময়, তার আগে, তার পরে বাংলাদেশের নির্যাতিত হিন্দু মানুষ যাদেরকে ভিটে মাটি ছাড়তে বাধ্য করা হয়েছিল, তাদের জন্য গোটা ভারতে যদি একটা পার্টির নাম বলতে হয়, যে পার্টি শুরুর দিন থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের নির্যাতিত হিন্দু মানুষের পাশে থেকেছে ভারতের মাটিতে দাঁড়িয়ে, সেই পার্টিটার নাম হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। কমরেড দুলাল দাস খুন হয়েছিলেন ৭১ সালে, আরও অসংখ্য আমাদের শহীদ হয়েছিলেন ওই সময়। ৬৭ থেকে ৭৭-এর মধ্যে কয়েক হাজার কর্মী আমাদের গোটা বাংলায় শহীদ হয়েছিলেন। তার মধ্যে কমরেড দুলাল দাস এমন একজন শহীদ ছিলেন যিনি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শুধুমাত্র নন, তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহ করতে গিয়ে জীবন দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য। ওই কলকাতার নেতাজিনগর টালিগঞ্জে দাঁড়িয়ে জীবন দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য। আজকে নতুন করে হোয়াটসঅ্যাপে ইতিহাস লিখে বিজেপি RSS বলার চেষ্টা করে যে বামপন্থীরা নাকি বাংলাদেশ নিয়ে কথা বলে না। আপনারা সবাই জানেন, উদ্বাস্তু আন্দোলনের পাতাটাকে, উদ্বাস্তু আন্দোলনের ইতিহাসের বইয়ের পাতাকে উল্টো করে ঝাড়লেও ওখান থেকে কোনো বাজপেয়ী আডবাণীর নাম পাওয়া যাবে না। নাম পাওয়া যাবে কমরেড দুলাল দাসের মতো অসংখ্য কমরেডের। আমরা গর্ব করে বলতে পারি, কমরেড সমর মুখার্জি থেকে শুরু করে এই টালিগঞ্জ থেকে শুরু করে এই দক্ষিণ কলকাতা শহরতলিতে কমরেড প্রশান্ত সুর, কমরেড মনোজ প্রদীপ গাঙ্গুলির মতো অসংখ্য নেতা যারা উদ্বাস্তু আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন, কলোনি গড়ে তোলার আন্দোলনকে সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন, এবং আরও বেশি করে তাদের লড়াই আজকের তারিখে প্রাসঙ্গিক এই কারণে, কি ছিল ওই সময়ের রাজ্যের, ওই সময়ের দেশের পরিস্থিতি। ওপার বাংলা থেকে ইসলামিক মৌলবাদের হাতে আক্রান্ত হয়ে ভিটে মাটি সেরে লক্ষ লক্ষ মানুষ এপারে চলে আসছেন, তেমন এপারে হিন্দুত্ববাদী মৌলবাদের হাতে আক্রান্ত হয়ে বহু মুসলমান মানুষকে নিজের ভিটে মাটি সেরে কাউকে পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে চলে যেতে হচ্ছে। ওপার বাংলা থেকে যে মানুষ এপারে আসছেন তাদের কাছে সেই সময় হিন্দু মহাসভাও গেছিল, তারাও হাত গুটিয়ে বসেছিল না। 60-এর দশকে, 70-এর দশকে হিন্দু মহাসভাও তাদের কাছে গেছিল, গিয়ে বলেছিল ওপার থেকে ইসলামিক মৌলবাদের হাতে মার খেয়ে এপারে চলে আসতে হয়েছে, এপারে এসে এবার তোমরা হিন্দু মৌলবাদের অংশীদার হও। ওপারে মুসলমানের কাছে মার খেয়েছ, এবার এপারে এসে এখানে তুমি মেজরিটি হয়ে গেছো, ওপারে মাইনরিটি ছিলে, এবারে মেজরিটি, এপারে এসে তুমি পাল্টা মাইনরিটির ওপর আক্রমণ করো। তার কাছে হিন্দু মহাসভা গিয়ে বলেছিল। আর সেই সময় তার পাশে লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্ট পার্টি গেছিল, গিয়ে বলেছিল তুমি নিজে একজন উদ্বাস্তু, উদ্বাস্তুর চোখের জলের ইতিহাস তুমি জানো, উদ্বাস্তুর বুকের কান্না তুমি জানো, আসো নতুন করে এমন পতাকা হাতে তুলে নাও, এমন রাজনীতি করো যে পতাকা নিয়ে, যে রাজনীতি করলে যাতে এই পৃথিবীতে আর কোথাও কোনোদিন কোনো শিশুকে নতুন করে উদ্বাস্তু না হতে হয়, এমন একটা পৃথিবী যেন আমরা তৈরি করতে পারি। পূর্ববঙ্গ থেকে আসা, সব হারিয়ে এপারে আসা সেই উদ্বাস্তু মানুষ হিন্দু মহাসভার পতাকাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে হাতে কমিউনিস্ট পার্টির লাল পতাকা তুলে নিয়ে কলোনি আন্দোলন করেছিলেন, উদ্বাস্তু আন্দোলন করেছিলেন। তারা অন্য মানুষকে উদ্বাস্তু করার জন্য নয়, এই পৃথিবীতে যাতে কোনোদিন আর কাউকে উদ্বাস্তু না হতে হয় তার জন্য কমিউনিস্ট পার্টি করেছিলেন। আজকে এত বছর পরে দাঁড়িয়ে নতুন করে এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। এই ইতিহাস যারা জানেন না তাদেরকে জানাতে হবে। এই কারণে, কারণ আপনারা দেখছেন আমাদের দেশ তো বটেই, আমাদের স্বপ্নের রাজ্য পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলার আজকে অবস্থা কি? আজ যখন এখানে দাঁড়িয়ে আমাদের সভা হচ্ছে, আপনারা জানেন মুর্শিদাবাদের অবস্থা। বাংলায় আমরা কি না দেখেছি। জ্যোতি বসুর সময়, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বাংলায় আমরা
সরকারি স্কুল দেখেছি, সরকারি কলেজ দেখেছি, সরকারি হাসপাতাল দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই বাংলায় আমরা সরকারি দাঙ্গা দেখলাম। মুর্শিদাবাদের দাঙ্গা কেন হয়েছে, কে করেছে, কিভাবে করিয়েছে আপনারা সব জানেন। এতগুলো ছেলে মেয়ে চাকরি চলে গেল মমতা ব্যানার্জির চুরির জন্য। উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বললেন আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সব তৈরি আছে। ওনার প্ল্যান বি ছিল লোকের টাকা চুরি করে চাকরি বেচে সেই টাকাগুলোকে হজম করে নেওয়া। সেই প্ল্যান এ কাজে লাগলো না। ওনার প্ল্যান বি হলো ছেলে মেয়েগুলোকে নেতাজি ইন্ডোরে ডেকে এনে ভুলভাল বুঝিয়ে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেওয়া, যাতে চুরির টাকাগুলো ওনার দলের নেতাকে আর ফেরত না দিতে হয়। সেই প্ল্যান বিও কাজে লাগলো না। তখন ওনার প্ল্যান সি, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনার ক্যাবিনেটের মন্ত্রী, তাকে নামিয়ে সরাসরি মুর্শিদাবাদে দাঙ্গা করা। আজকে আপনাদেরকে বলছি, আজকে যখন এই সন্ধ্যাবেলা আমরা সভা করছি, আজকে দুপুরবেলা রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তারা আজকে মালদার ওই রিলিফ ক্যাম্পে গেছিল, যে স্কুলে এখন মুর্শিদাবাদের শমশেরগঞ্জের বহু মানুষকে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে। তারা যথারীতি ওখান থেকে ফিরে এসে গরম গরম ভাষণ দিচ্ছে, বিবৃতি দিচ্ছে ক্যামেরার সামনে। আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো, এই হিউম্যান রাইটস কমিশন আর এই রাজ্যপালের ভ্রমণ আর ভাষণ আমরা এই প্রথম দেখছি। আজ থেকে ঠিক 1 বছর আগে এই সময়ে এই কেন্দ্রীয় কমিশন এবং রাজ্যপাল সন্দেশখালী বেড়াতে গেছিলেন, আজকে যেমন মালদা বেড়াতে গেছেন। আরে আজকে তো হরগোবিন্দ দাস, চন্দন দাস যারা খুন হয়েছে শমশেরগঞ্জে মুর্শিদাবাদে দাঙ্গায়, তারা আমাদের পার্টির সমর্থক। 2021-এর লোকসভা ভোটের পরে গোটা বাংলায় 50-এর ওপর বিজেপি কর্মী সমর্থক খুন হয়েছিল, শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থকের বাড়ি পড়েছিল। তখন এই সমস্ত কমিশনের এই ধরনের যাত্রা আমরা দেখেছিলাম। এরা দিল্লি থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে বিজনেস ক্লাসে, প্লেনের বিজনেস ক্লাসে এক একটা টিকিটের দাম হয় 30,000, 40,000, 50,000 টাকা। বিজনেস ক্লাসের টিকিটে কলকাতা উড়ে আসে। বড় বড় 5 স্টার হোটেলে এরা থাকে। এসি গাড়ির 20-25টা গাড়ির কনভয় নিয়ে এরা এক একটা জায়গায় যায়, গিয়ে কিছু মানুষের সঙ্গে কথা বলে, ছবি তোলে, যাকে বলে দুর্গত এলাকার ট্যুরিজম করে এরা। লোকে যেরকম পাহাড় দেখতে যায়, জঙ্গলে বেড়াতে যায়, এরা সেরকম ডিজাস্টার ট্যুরিজম করে। এরা মানুষের যন্ত্রণা দেখতে যায়। তারপরে আবার ওই 20-25টা এসি গাড়ির কনভয় করে কলকাতা ফিরে আসে, রাজভবনে বসে সাংবাদিক সম্মেলন করে, কাগজে এদের ছবি ছাপা হয়, বাড়ির লোককে ফোন করে বলে দেখো টিভিতে আমাকে দেখাচ্ছে, টিভি চালিয়ে দেখো, টিভিতে এদের মুখ দেখানো হয়। তারপর আবার বিজনেস ক্লাসের ফ্লাইটে করে দিল্লি উড়ে চলে যায়। বলুন আজকে পর্যন্ত যত মানবাধিকার কমিশন, যতবার মহিলা কমিশন, যতবার তপশিলি কমিশন আমাদের রাজ্যে এসছে, তৃণমূলের হাতে খুন হওয়া মানুষের পাড়ায় একটা সিদ্ধান্ত তারা নিয়েছে, আজ অব্দি একটা কার্যকরী সিদ্ধান্ত তারা নিয়েছে? কেউ একটা উদাহরণ দেখাতে পারবেন? মানুষের চোখের জলের ব্যবসা হচ্ছে। আজকে আমরা দাঁড়িয়ে প্রশ্ন করছি, আচ্ছা বলুন তো, গোটা মুর্শিদাবাদ জেলায় শমশেরগঞ্জের ওই একটা পাড়া বাদ দিয়ে বাকি মুর্শিদাবাদে হিন্দু মানুষ নিজের বাড়িতে নেই, নিজের এলাকায় থাকছেন না, তারা বাজার দোকান করছেন না, বাচ্চারা স্কুলে পড়তে যাচ্ছে না, তারা বাজার হাট করছেন না, চলাফেরা করছেন না। তাহলে কেন ওই একটা পাড়ার মানুষ পাড়ায় ফিরতে পারছে না? আজকে যেখানে তারা আশ্রয় নিয়ে আছেন, নদী পার করে মালদা, সেই মালদাও তো আপনারা জানেন মুসলমান মানুষের সংখ্যাধিক্য, সেখানে 70% কাছাকাছি মানুষ ধর্মে মুসলমান। তাহলে সেখানে গিয়ে থাকছেন, সেখানে গিয়ে তো সব মুসলমান মানুষের হাতে সবাই খুন হয়ে যাচ্ছেন না? তাহলে যদি তারা মালদায় থাকতে পারেন, মুর্শিদাবাদের বাকি এলাকার হিন্দু মানুষ যদি নিজের বাড়িতে থাকতে পারে, তাহলে এই কয়েকটা পরিবারকে তারা আজকে নিজের বাড়িতে ফিরতে পারছেন না। চিড়িয়াখানায় যেরকম ভাবে লোকে জীবজন্তু দেখতে যায়, সেরকম ভাবে নেতারা আর রাজ্যপাল তাদেরকে দেখতে যাচ্ছে, কিন্তু সেই মানুষকে তারা বাড়িতে ফেরাচ্ছে না। সত্যি তাদের বাড়িতে ফেরানো যায় না? সত্যি কি পুলিশ চাইলে বাড়িতে ফেরাতে পারে না? আজকে 7 দিন হয়ে গেল ওখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গেছে মুর্শিদাবাদে, হাইকোর্টের নির্দেশে। তাহলে আজকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই মানুষগুলোকে বাড়িতে ফিরিয়ে তাদের গোটা গ্রাম, গোটা এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে তারা যেন নিজের বাড়িতে থাকতে পারেন, সেটাকে ব্যবস্থা করা যায় না? তবু কেন করা হচ্ছে না? যাতে কিছু মানুষকে চিড়িয়াখানার জীবজন্তুর মতো করে ক্যাম্পে রেখে
তাদেরকে নিয়ে রাজনীতি করা যায়? তাদেরকে দেখিয়ে এই রাজ্যপাল আর সুকান্ত মজুমদাররা গিয়ে তারা একরকম ভাবে দাঙ্গার প্রচার করবেন, উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কতগুলো ইমাম মুয়াজ্জিনকে ডেকে এনে নেতাজি ইন্ডোরে সভা করে নিজেকে মুসলমানের মসিহা বানাবেন। আর এই মানুষগুলো সেই রাজনীতির গিনিপিগ হয়ে থাকবে। আসুন আমরা প্রশ্ন করি, আসল ঘটনা কি সেটাকে সামনে না এনে কেন এই নোংরা রাজনীতি হবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আজকে মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলছেন যাতে ঝামেলা বাড়ে, আমি গেলে ঝামেলা বাড়বে, তাই ওখানে আমি যাইনি। আপনার লজ্জা করে না কথাটা বলতে? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি হিন্দুরও মুখ্যমন্ত্রী, আপনি মুসলমানেরও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হয়ে যদি আপনার মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে আপনি দাঁড়ালে সেখানে দাঙ্গা হবে, সেখানে ঝামেলা বাড়বে, তাহলে আমাদেরকে কেন আপনার পদত্যাগ চাইতে হবে? আপনার নিজের উচিত পদত্যাগ করে মাথা নিচু করে পশ্চিমবাংলা ছেড়ে চলে যাওয়া, যদি আপনি এমন মুখ্যমন্ত্রী হন যিনি দাঙ্গা বিধ্বস্ত এলাকায় গেলে ঝামেলা বাড়বে। আপনারা এখন আমরা মাঝে মধ্যেই দেখি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমাদের সমর্থক কর্মী বা যারা আমাদের সমর্থক কর্মীও নন তারাও জ্যোতিবাবুর ওই ঘটনা লেখেন। 92 সালে উনি বলেছিলেন, জ্যোতিবাবু শুটার সাইডের অর্ডার দিয়েছিলেন, বুদ্ধদা বলেছিলেন দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে রেখে দেবো। আমি সেই সব ঘটনার পুনরাবৃত্তির মধ্যে যাচ্ছি না। আমি আপনাদেরকে একটা ঘটনা বলছি, আমার থেকে আপনারা যারা বয়সে বড়, আপনার গুরুজনেরা, আপনারা হয়তো আমার থেকে ভালো এটা জানবেন। আমাদের কলকাতায় বিদ্যাসাগর কেন্দ্র তখন ছিল, আমাদের পার্টির এমএলএ ছিলেন লক্ষ্মী দে, একসময় বিধানসভায় মুখ্য সচেতক ছিলেন আমাদের। লক্ষ্মী দে মারা গেছেন, তার স্মরণ সভায় বুদ্ধদা গেছেন, তখন বুদ্ধদা মুখ্যমন্ত্রী হয়েছেন তার 1-1.5 বছর আগে। লক্ষ্মীদেব মারা গেছেন খুব সম্ভবত 2002 কি 3 সালে। তার স্মরণ সভায় গিয়ে বুদ্ধদা একটা ঘটনা বলেছিলেন যে 92 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, গোটা দেশ জুড়ে এরকম টেনশনের পরিবেশ, দাঙ্গার পরিবেশ। আমাকে জ্যোতিবাবু বললেন, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী আমাকে বললেন রাইটার্স বিল্ডিং থেকে গোটা রাজ্যের বিভিন্ন থানা এলাকায় ফোন করতে, বিশেষ করে যেখানে হিন্দু মুসলিম 2 পপুলেশন আছে, এমন সংখ্যায় আছে প্রায় সমানে সমানে, কি 60-40 কি 65-35 ভাগে, যেগুলো একটুখানি গন্ডগোল হতে পারে, যেহেতু গোটা দেশ জুড়ে তখন একটা পরিবেশ তৈরি হচ্ছে। বিভিন্ন থানা এলাকায় ফোন করে খবর নিতে এলাকার কি পরিস্থিতি সেই মতো ব্যবস্থা নেওয়া হবে, যেন সত্তর ব্যবস্থা নেওয়া যায়। তো বুদ্ধদা বলছেন যে আমি রাইটার্স বিল্ডিং থেকে এরকম বিভিন্ন থানায় ফোন করছি, ওসিকে আইসিকে জিজ্ঞেস করছি আপনার এলাকার কি পরিস্থিতি, দাঙ্গা যাতে না হয় ঠেকানোর জন্য, এলাকা ঠান্ডা রাখার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। তো কেউ বলছেন যে আমরা এখানে মিলিটারি নামিয়ে দিয়েছি, মিলিটারির সঙ্গে আমরা এলাকা পেট্রোলিং করছি, কারফিউ জারি করেছি। কোথাও বলছে যে আমরা এখানে পুরোহিত, ইমাম, মুয়াজ্জিন সবাইকে একসঙ্গে নিয়ে মিটিং করে একসঙ্গে ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদেরকে নিয়ে রাস্তায় মিছিল করছি, শান্তি মিছিল করছি। তারা সবার কাছে অ্যাপিল করছেন একসঙ্গে যে আমরা একসঙ্গে আছি, আপনারা সবাই একসঙ্গে থাকুন, কোনো উস্কানিতে পা দেবেন না। এরকম বিভিন্ন থানার ওসি আইসি বিভিন্ন কথা বলছেন। তা প্রত্যেকে বুদ্ধদা বললেন যে আমি নারকেল বাগান থানায় ফোন করেছি, ওখানে রাজাবাজার এলাকা আছে বিদ্যাসাগর, ওখানে যে রাজাবাজারে মুসলমান মানুষ বসবাস করেন, পাশের এলাকাগুলোতে হিন্দু মানুষ, ওখানে কোনো গন্ডগোল হচ্ছে কি না হচ্ছে জানার জন্য বলছে আমি থানায় ফোন করেছি। থানার ওসি ফোন করে ধরেছি, আমি জিজ্ঞেস করছি ওখানকার কি পরিস্থিতি স্যার। ওসি এক কথায় উত্তর দিলেন, কোনো চিন্তা করবেন না, লক্ষ্মীদে এসে গেছে। কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলছি, ওসিকে এইটা বলতে হলো না যে আমার এলাকায় দাঙ্গা হবে না, ওসি বললেন লক্ষ্মীদে এসে গেছেন। লক্ষ্মীদে একটা জায়গায় দাঁড়িয়ে থাকা মানে হচ্ছে সেই এলাকায় আর দাঙ্গা হবে না, হিন্দু মুসলমান সবাই একসঙ্গে ওখানে ঐক্য রক্ষা করবে। এইটাকে বলা হয় জনপ্রতিনিধি, এইটাকে বলা হয় নির্বাচিত একজন মানুষের প্রতিনিধি। প্রশ্নটা এখানে খালি বুদ্ধদেব ভট্টাচার্য কি জ্যোতি বসুর নয়, বামপন্থী একজন কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকজন এমএলএ, এমপি, আমাদের পার্টির নেতা কর্মী, সংগঠক সবাই মিলে একসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে বাংলাকে ঠান্ডা ডেকেছিলেন, বাংলায় ভাই ভাই ঐক্য রক্ষা করেছিলেন। আর আজকে আপনি একজন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়ে আপনাকে দাঁড়িয়ে বলতে হচ্ছে আমি ওখানে গেলে ঝামেলা লাগবে, আমি ওখানে গেলে ঝামেলা বাড়বে। এরপরে আপনি যে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, আপনি যে একজন ঘৃণিত মুখ্যমন্ত্রী, আপনি যে একজন অপদার্থ মুখ্যমন্ত্রী, এর জন্য আমাদের সার্টিফিকেট লাগে না, আপনি নিজে নিজের অপদার্থ হওয়ার সার্টিফিকেটে সই করে দিয়েছেন মমতা ব্যানার্জি। এই আপনাদেরকে বলছি,
যত ভোট এগিয়ে আসবে, 1 বছর পরে বিধানসভার ভোট, যত ভোট এগিয়ে আসবে রাজনীতির নামে এই নোংরামি চলবে, হাজার রকমের উস্কানি তৈরি হবে। এই যে ওয়াক অফ নিয়ে আপনারা দেখলেন বিজেপি একটা আইন পাশ করালো সংখ্যার জোরে। আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি ওয়াক অফ পাশ করাচ্ছেন, বলছেন পার্লামেন্টে পাস হয়ে গেছে, সবাইকে সমর্থন করতে হবে। আপনারা এইভাবে পার্লামেন্টে তো এই ইলেকট্রাল বন্ড পাস করিয়েছিলেন, সংখ্যার জোর আছে হাত তুলে পাস করিয়ে নিয়েছিলেন। কি হলো? সংখ্যার জোরে যা করেছেন সেটা বেআইনি ছিল, সুপ্রিম কোর্ট থেকে বাতিল হয়ে গেল। ওয়াক অফ নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন, গতকাল সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, আপনার হাতে সংখ্যার জোর আছে, আপনি আইন আনছেন ওয়াক অফ বোর্ডে হিন্দুদের ঢোকাতে হবে, তাহলে বিভিন্ন মন্দিরের ট্রাস্টে আপনি হিন্দু ছাড়া মুসলমান কি খ্রিস্টানকে ঢোকাবেন তো? অতএব এই সংশোধনী আমরা রাখবো না, সুপ্রিম কোর্ট বলেছে আমরা বাতিল করে দেব। যেখানে আমরা প্রশ্ন করছি কোন মন্দিরের ট্রাস্টে, এই যে ভারতের যে বড় বড় মন্দির আছে, বড় বড় ধর্মস্থান আছে, কোন মন্দিরের ট্রাস্টে কোন মুসলমান কোন খ্রিস্টানকে ঢোকাতে হবে না। বিভিন্ন মন্দিরের ট্রাস্টে আপনারা দলিত হিন্দুকে ঢুকতে দেবেন তো? যাদেরকে নিচু জাত বলেন, যাদেরকে ছোট জাত বলেন। গতকালও দেখেছেন আপনারা উত্তরপ্রদেশে একজন দলিত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিল। তুই দলিত, তোর এত বড় আসপর্দা, তুই ঘোড়ার পিঠে উঠেছিস, নামিয়ে তাকে বেড়ে আত্মরা করে দিয়েছে। যাদেরকে মুচি মেথড চামার চন্ডাল বলেন, সেই দলিত হিন্দুকে থাকতে দেবেন কোন ট্রাস্টে মন্দিরে? আমাদের সরকার কেরালায় আমরা গভর্নমেন্ট চালাই, আইন সংশোধন করে এই নিয়ম করেছে কেরালার দেবস্বম বোর্ডের মাধ্যমে অব্রাহ্মণ এমনকি দলিত পুরোহিত নিয়োগ করা হবে। আমাদের কমিউনিস্ট পার্টির এই ক্ষমতা আছে, আমরা এই নিয়ম করেছি। পারবে মোদী এই নিয়ম করতে? পারবে তপশিলি সমাজের জন্য এই অধিকার এনে দিতে? মাঝখান থেকে যত ভোট আসবে ও যা সংশোধনী পাশ করেছে সুপ্রিম কোর্টে সব খারিজ হয়ে যাবে। কিন্তু আমার আপনার মধ্যে নতুন করে একটা ধর্মের নামে বিভেদ তৈরি করে দিল, আমার আপনার নামে নতুন করে ধর্মের নামে উস্কানি তৈরি করে দিল। যত ভোট এগিয়ে আসবে এইভাবে এরা ভোটের প্রস্তুতি নেবে। আজকে আমাদের কাছে প্রশ্ন, আমাদের কাছে পরীক্ষা, বারবার করে ওদের এই রাজনীতির কাছে আমরা হারবো কিনা। এই যে মুর্শিদাবাদে এই ঘটনাগুলো ঘটছে, আপনাদের বলছি আজকে 18 তারিখ, গত বছর ঠিক এই দিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম নমিনেশন জমা দিয়েছিলেন। মুর্শিদাবাদে আপনাদের মনে থাকবে গতবার লোকসভার আগের পরিস্থিতি ছিল, আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম বাংলার এই একটা জেলাকে আমরা তৃণমূল বিজেপি শূন্য করব। মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম জিতবেন, বহরমপুরে অধীর চৌধুরী আবার জিতবেন, জঙ্গিপুরে কংগ্রেসের প্রার্থী আমাদের সমর্থনে তিনি জিতবেন। একেবারে তৃণমূল শূন্য বিজেপি শূন্য জেলা হবে। এবং গোটা আপনারা দেখেছেন সেই সময় টিভিতে ওপিনিয়ন পোল দেখাচ্ছে, সর্বোচ্চ দেখাচ্ছে যে বহরমপুরে অধীর চৌধুরী, ওখানে জঙ্গিপুরে কংগ্রেসের যিনি প্রার্থী, মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম। হঠাৎ করে কি হলো? তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করুন আমি সেই সময় মুর্শিদাবাদে ছিলাম, 1-1.5 মাস টানা, 1 মাসের উপর ওখানে ছিলাম সেলিমদার ভোটের ওখানে। মানে তৃণমূলের একটা পতাকা খুঁজে পাওয়া যাচ্ছিল না গোটা রাস্তায়, গোটা মুর্শিদাবাদে। কি হলো? ভোটের ঠিক 20 দিন আগে কোত্থেকে হুমায়ুন কবির, তৃণমূলের একটা লোক, যে কিনা তার আগের লোকসভা ভোটে বিজেপির প্রার্থী ছিল, এই হুমায়ুন কবির হঠাৎ করে সব মিডিয়া ফিডিয়াকে ডেকে এনে বলল কি, কোনো কারণ নেই, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কিচ্ছু না, হঠাৎ করে মমতা ব্যানার্জির দলের একজন এমএলএ পুরো মিডিয়াকে দাঁড় করিয়ে রেখে বলল, এই জেলায় আমরা মুসলিমরা 70%, হিন্দুরা 30%, যদি মনে করি সব হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। মুহূর্তের মধ্যে সেই ভিডিও মোবাইলে ঘুরে ঘুরে, একা মুর্শিদাবাদ নয় গোটা বাংলার সমস্ত হিন্দু এলাকায় মোবাইলে ঘুরলো। আপনারাও দেখলেন নেতাজি নগরে বসে, বিজয়গড়ে বসে, চারদিকে বসে। যেই না ওইটা বলল, তার 48 ঘন্টার মধ্যে কার্তিক মহারাজ বলে আর একটা কোত্থেকে সেই প্রথম নাম শুনলাম, তিনি নাকি আবার একজন ধর্মগুরু। আমরা ভারতের মানুষ ধর্মগুরু বলতে চিনতাম রামকৃষ্ণ পরমহংসদেবকে, শ্রী চৈতন্যকে, আমরা চিনতাম গৌতম বুদ্ধকে। এরা ধর্মগুরু। ধর্মগুরু মানে কি? গৌতম বুদ্ধ ধরুন, তার প্রাসাদে, রাজপ্রাসাদে জন্ম। তিনি ধর্মের সন্ধানে, আধ্যাত্মবাদের সন্ধানে প্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে এসছেন। আর এখন বিজেপির সিলেবাসে ধর্মগুরু হয়েছে কার্তিক মহারাজ। এদের রাস্তায় জন্ম,
ধর্মের নামে বড় বড় প্রাসাদ বানিয়ে নিয়েছে। এরা সব হচ্ছে ধর্মগুরু। সে 48 ঘন্টার মধ্যে একেবারে ত্রিশূল তরোয়াল নিয়ে, গেরুয়া পরে, তিলক পরে, ফেট্টি বেঁধে সন্ন্যাসীদের আর কি সনাতনীদের মিছিল বার করে দিল যে হুমায়ুন কবির বলেছে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবে, আমি হিন্দুদের রক্ষা করবো মুর্শিদাবাদে। মিছিল করে দিল। হয়ে গেল হিন্দু মুসলিমে ভোট ভাগ। যে জেলায় তৃণমূলের একটা পতাকা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জেলায় তৃণমূলের 3 জন এমপি জিতে গেল। তারপরে কি হলো, আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না। তার আগে আপনারা দেখেছেন সেই ছবি, তৃণমূলের এক এমএলএর বাড়িতে অনুষ্ঠানে ওই হুমায়ুন কবির আর কার্তিক মহারাজ একসঙ্গে দাঁত বার করে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছে। এই যে ওরা হাসছিল, কার দিকে তাকিয়ে হাসছিল বলুন? ওরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল? ওরা আমাদের দিকে তাকিয়ে হাসছিল যে ভাই তোরা কি করলি? তোরা মানুষের চাকরি, মানুষের কাজ, ছেলে মেয়েদের শিক্ষা, পড়াশোনা, রাস্তাঘাট, কলেজ, হাসপাতাল নিয়ে এত কথা বলে কি করলি? 5 বছর ধরে গলায় রক্ত তুলে তোরা লোকের চাকরি বাকরি, কল কারখানা, শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলে গেলি। ভোটের আগে 5 মিনিট হিন্দু মুসলমান খেলে দিলাম, দেখ 3-0 জিতে গেলাম। আমাদের দিকে তাকিয়ে হাসছিল। আসুন আমরা সবাই মিলে ঠিক করি ওদের মুখে এই হাসিটাকে আমরা আর কদিন টিকতে দেব।